নমস্কার, জিওগ্রাফি স্টাডি সেন্টার ইউটিউব চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমরা একটি নতুন ভিডিও এনেছি এবং এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রইল আপনারা শেষ পর্যন্ত দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমি আগের দিন ইউটিউব ফলো করতে গিয়ে দেখলাম যে এখনও প্রায় 52.3% মানুষ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি। তাই তাদের উদ্দেশ্যে বলছি, আপনাদের সুবিধার্থে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং তার পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেক্ট করে দিন। এতে আপনারা আমাদের চ্যানেলের ভিডিওগুলি অতি অবশ্যই খুব তাড়াতাড়ি দেখতে পাবেন। চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করি। আজকের আমাদের বিষয় হলো গ্রিন হাউস। পৃথিবীর যে প্রধান পরিবেশগত সমস্যাগুলি রয়েছে তার মধ্যে একটি জটিল সমস্যা হলো এই গ্রিন হাউস বা পৃথিবীর যে গ্রিন হাউস এফেক্ট। গ্রিন হাউসের প্রভাব, এই বিষয়টি প্রথমে যদি আমাদের বুঝতে হয় তাহলে অতি অবশ্যই জানতে হবে যে গ্রিন হাউস ব্যাপারটা কী। আমাদের বিভিন্ন বিষয় আছে, যে বিষয়গুলো হলো উদ্ভিদবিদ্যা বা পদার্থবিদ্যা, পরিবেশবিদ্যা, ভূগোল, যাই হোক না কেন, সমস্ত বিষয়ের মধ্যে একটি বিশেষ অধ্যায় কিন্তু এই গ্রিন হাউস এর প্রভাব। আসলে শীত প্রধান দেশে অঙ্কুরিত বীজের তথা চারা গাছের যে বৃদ্ধির জন্য একটি কাঁচের ঘর ব্যবহার করা হয় তাকেই গ্রিন হাউস বা সবুজ ঘর বলা হয়। আসলে এই গ্রিন হাউস হলো কাঁচের তৈরি একটি আবদ্ধ কাঠামো বা কক্ষ, যার মধ্যে নিয়ন্ত্রিত জলবায়ু ও তাপমাত্রায় সবুজ গাছপালার চাষ করা হয়। কক্ষ বা ঘরের মধ্যে বায়ু ও তাপমাত্রা নিয়ন্ত্রণের জন্য কক্ষের ছাদে মিনার তুল্য ছোট কক্ষ থাকে, যেটাকে গ্লাস লোভার্স বলা হয়। আসলে একটা কাঁচের ঘর করে দিলেই যে তার মধ্যে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে চারা গাছ ঠিক থাকবে সেটা কিন্তু নয়। এই কাঁচের ঘরের কিছু কিছু বিশেষ বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। এই গ্রিন হাউসের বৈশিষ্ট্য হলো এই কক্ষের যে কাঁচ সেটা একমুখী পথের কাজ করে, অর্থাৎ এতে ব্যবহৃত কাঁচের ভিতর দিয়ে সূর্যালোকের তরঙ্গ ক্ষুদ্র তরঙ্গ রূপে কক্ষের মধ্যে প্রবেশ করে এবং কক্ষের তাপমাত্রার বৃদ্ধি ঘটায়। তাহলে কী করছে, কক্ষের মধ্যে সূর্যালোক ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য রূপে প্রবেশ করছে, কিন্তু ওই ঘরের বা কক্ষের মধ্যে তাপ কাঁচের যে স্বচ্ছ আবরণ প্রাচীর ভেদ করে আর বাইরে বেরিয়ে আসতে পারে না। এর প্রধান কারণ হলো সূর্যালোক ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে প্রবেশ করে, কিন্তু ভিতরে বস্তুর বিকিরণের ফলে সূর্যের যে অবলোহিত যে রশ্মি রয়েছে সেই তরঙ্গ দৈর্ঘ্য তার দীর্ঘ হয়ে যায়, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্যটা বেড়ে যায়, যা আর ওই দেয়ালের ভিতরের কাঁচ ভেদ করে বাইরে বেরিয়ে আসতে পারে না, ফলে ওই গ্রিন হাউসের তাপমাত্রা বাড়ে। এটা গেল যে গ্রিন হাউস মেন বিষয়, এটা যে কোথা থেকে এসেছে। এবারে আমরা আসব যে বায়ুমণ্ডলীয় যে গ্রিন হাউস রয়েছে, সেই বায়ুমণ্ডলীয় গ্রিন হাউসটা আসলে কি। বায়ুমণ্ডলীয় গ্রিন হাউস বলতে আমরা বিভিন্ন গ্যাসের একটি আবরণ বা স্তরকে বায়ুমণ্ডলকেই প্রধানত বোঝায়, যার মধ্য দিয়ে সূর্যের রশ্মি আমাদের পৃথিবীতে আসে এবং পুরো যে তাপমাত্রার যে রশ্মিটা সেটা ফিরে যেতে পারে না, সেটা আমাদের পৃথিবী পৃষ্ঠকে এবং বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে। এটাই হলো গ্রিন হাউস। প্রধানত পৃথিবীর বায়ুমণ্ডলে বিভিন্ন গ্যাস যেমন কার্বন ডাই অক্সাইড, জলীয় বাষ্প, ধূলিকণা, এছাড়াও মিথেন, ক্লোরোফ্লোরোকার্বন, নাইট্রাস অক্সাইড, অ্যামোনিয়া প্রভৃতি গ্যাস এই সূর্যের তাপকে শোষণ করে তাপমাত্রাকে অনেকাংশে বাড়িয়ে দেয়। আর এই তাপমাত্রা বাড়ার ঘটনাটাকেই বলা হয় গ্রিন হাউস এফেক্ট। ভূপৃষ্ঠে যে আপাতিত যে সূর্যালোক সেইটার বিভিন্ন অবস্থা আমি আপনাদেরকে বলবো। এই বিভিন্ন অবস্থা আছে সূর্যালোক বা প্রকৃতপক্ষে যে তড়িৎচুম্বকীয় বিকিরণ তা ভূপৃষ্ঠে আপাতিত হওয়ার পর বা আসার পর বিভিন্ন অবস্থাপ্রাপ্ত হয়। এই অবস্থাগুলো এবারে আমি বলছি, একটু ভালো করে শুনলেই আপনারা বুঝতে পারবেন। প্রথম অবস্থায় প্রথম দিকে আপাতিত যে সূর্যালোক তার প্রায় 34% ভূপৃষ্ঠ হতে প্রতিফলিত হয়ে মহাশূন্যের দিকে যায়। মানে যে আপাত রশ্মিটা যেটা আমাদের পৃথিবী পৃষ্ঠে আসছে তার প্রায় 34% প্রতিফলিত হয়ে মহাশূন্যের দিকে যায়।
আর আপাত রশ্মির প্রায় 42% বায়ুমণ্ডল, স্থলভাগ ও সমুদ্র কর্তৃক শোষিত হয়। 3 নম্বর ধাপে আসি। আপাতিত রশ্মির প্রায় 23% জলকে বাষ্পে পরিণত করার জন্য এবং জলীয় বাষ্পকে জলচক্রের জন্য অপসারিত করার প্রয়োজনে ব্যবহৃত হয়। তাহলে 3টে জিনিস কী কী গেল? প্রথমে 34% ভূপৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়ে মহাশূন্যের দিকে ফিরে যাচ্ছে, 42% স্থলভাগ, বায়ুমণ্ডল, সমুদ্র কর্তৃক শোষিত হচ্ছে, এবং 23% জল কী করছে? পুরো যে জলের যে বাষ্পে পরিণত করার ব্যাপারটা, সেই জিনিসটাকে পরিচালন করছে। 4 নম্বর, প্রায় 1% বা এর কিছু কম, যেটা বায়ু চলাচল অব্যাহত রাখতে এবং সমুদ্র স্রোতকে বজায় রাখতে ব্যবহৃত হয়। আর উদ্ভিদের খাদ্য তৈরিতে অর্থাৎ সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য ব্যবহৃত হয় 0.023%। তাহলে এই গেল যে সূর্যালোক যে ভূপৃষ্ঠে আসছে তার কত শতাংশ কোথায় ব্যবহৃত হচ্ছে। আমরা প্রত্যেকেই জানি যে সূর্য একটি জ্বলন্ত গ্যাসীয় অগ্নিপিণ্ড বা এর উত্তাপ অনেক বেশি, প্রায় 107 ডিগ্রি সেন্টিগ্রেডের বেশি উত্তাপ হওয়ায় সূর্য থেকে যে নির্গত বিকিরিত আলোক রশ্মির রয়েছে তার তরঙ্গদৈর্ঘ্য কিন্তু খুব কম। তাই এই রশ্মি সহজেই বায়ুমণ্ডলের ভিতরে প্রবেশ করতে পারে, অর্থাৎ বিভিন্ন স্তরকে ভেদ করে ভূপৃষ্ঠে পতিত হতে পারে, কারণ এর তরঙ্গদৈর্ঘ্য খুব কম। তরঙ্গদৈর্ঘ্য কম হবার কারণটা কিসের জন্য হচ্ছে? এটার উত্তাপ অত্যন্ত বেশি, প্রায় 107 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি। এই রশ্মি ভূপৃষ্ঠে পতিত হওয়ার পর তা বায়ুমণ্ডলের অনেকাংশ শোষিত হয়ে যায়। তারপর পৃথিবী পৃষ্ঠ থেকে প্রতিফলিত যে অবহেলিত যে রশ্মি যে ফিরে পাওয়া যাওয়ার সময় যেমন একদিকে এই রশ্মিগুলোর তাপ কমে, অপরদিকে এই তরঙ্গদৈর্ঘ্য অবলোহিত যে রশ্মিকে মহাশূন্যে নির্গত হতে দেয় না, কারণ এর যে তরঙ্গদৈর্ঘ্য সেটা কিন্তু অনেকাংশে বেড়ে যায়। এর ফলে ভূপৃষ্ঠ উত্তপ্ত হতে থাকে, আর এই ঘটনাটাকেই প্রকৃতপক্ষে গ্রিন হাউসের প্রভাব হিসাবে ধরা হয়। এই যে গ্রিন হাউসের যে প্রভাব, এটা সম্বন্ধে আমি আলোচনায় পরে আসছি যে গ্রিন হাউসের কী কী প্রভাব পড়ে, আমাদের পরিবেশগত কী কী প্রভাব এর মধ্যে পড়ে। তার আগে আমি আলোচনা করিনি যে গ্রিন হাউস এই ঘটনাটাকে ঘটানোর জন্য কী কী গ্যাস দায়ী বা এই গ্যাসগুলি বৃদ্ধির কারণ বা তার উৎসগুলি কী কী। প্রথমে আসি গ্রিন হাউসের যে গ্যাসগুলো, প্রধানত কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন এবং জলীয় বাষ্প ও অন্যান্য গ্যাস, এইগুলো আমাদের গ্রিনহাউস গ্যাস রূপে পরিচিত। এদের প্রধান কাজটাই হলো তাপমাত্রা ধরে রাখা, অর্থাৎ এদের তাপমাত্রা ধরে রাখার ক্ষমতা কিন্তু অনেক বেশি। আর বায়ুমণ্ডলে এই গ্যাসগুলির ঘনত্ব যত বৃদ্ধি পায় তত এর তাপ ধরে রাখার ক্ষমতাটাও বাড়তে থাকে। গ্রিনহাউস গ্যাসগুলির মধ্যে কোন গ্যাসটি কীভাবে পৃথিবীর উষ্ণতা বৃদ্ধিতে বেশি পরিমাণে ভূমিকা পালন করছে সেগুলো যদি দেখে নেওয়া যায়, সেখানে দেখা যায় যে কার্বন ডাই অক্সাইড পৃথিবীর গড় উষ্ণতা বৃদ্ধিতে প্রায় 49% ভূমিকা গ্রহণ করে, মিথেন প্রায় 18% ভূমিকা গ্রহণ করে, নাইট্রাস অক্সাইড প্রায় 0.6% ভূমিকা গ্রহণ করে এবং ক্লোরোফ্লোরোকার্বন প্রায় 14% ভূমিকা গ্রহণ করে এবং জলীয় বাষ্প অন্যান্য গ্যাস 13% ভূমিকা গ্রহণ করে। এই সমস্ত যে গ্যাসগুলো রয়েছে অর্থাৎ কার্বন ডাই অক্সাইড, মিথেন, নাইট্রাস অক্সাইড, ক্লোরোফ্লোরোকার্বন, জলীয় বাষ্প অন্যান্য গ্যাস, এই যে গ্যাসগুলো অর্থাৎ CO2, N2O, CH4, CFC, এগুলোর উৎসগুলো যদি দেখা যায়, এর উৎসগুলো হচ্ছে CO2 বা কার্বন ডাই অক্সাইডের উৎস হচ্ছে কয়লা, পেট্রোলিয়াম প্রভৃতি পেট্রোলিয়াম জাতীয় বিভিন্ন জীবাশ্ম জ্বালানির যে দহন হয় এবং সিমেন্ট কারখানা, জৈব বা অজৈব বস্তুর দহন ইত্যাদি থেকে। এবং N2 অর্থাৎ নাইট্রাস অক্সাইড যেটা রয়েছে তার যে উৎস সেগুলো হচ্ছে খনিজ তেলের যে দহন হয় অর্থাৎ বিভিন্ন যে জ্বালানির দহন এবং নাইট্রোজেন ঘটিত সার ও যানবাহনের ধোঁয়া থেকে এই নাইট্রাস অক্সাইডের উৎপন্ন হয়। এরপর যদি আরও বিভিন্ন গ্যাস যেগুলো রয়েছে যেমন CH4 অর্থাৎ মিথেন কিন্তু প্রধানত যেখান থেকে উৎপত্তি ঘটে সেটা কিন্তু জলাভূমি বা পচন জাতীয় জায়গা থেকে এর উৎপত্তি ঘটে। এছাড়াও তৈলখনি, জৈব বস্তুর পচন আগেই বললাম, এবং বর্জ্য বা বিভিন্ন জৈব বর্জ্য পদার্থ থেকে এই
মিথেনের উৎপত্তি। আর সিএফসি অর্থাৎ ক্লোরোফ্লোরোকার্বন, এর উৎপত্তি হচ্ছে রেফ্রিজারেটর বা শীত তাপ যন্ত্র ইত্যাদি তৈরির কারখানা, এরোসেল স্প্রে, প্লাস্টিক ও ফোম তৈরির কারখানা থেকে। এছাড়াও আরেকটি ছিল যেটা হচ্ছে জলীয় বাষ্প অন্যান্য গ্যাস, এইগুলো বিভিন্ন জায়গা থেকে এর উৎপত্তি হয়ে থাকে। এবারে আসি আমি গ্রিনহাউস গ্যাসগুলি যে বৃদ্ধি পাচ্ছে, এই বৃদ্ধি পাওয়ার কারণগুলি কী। গ্রিনহাউস গ্যাসগুলি কিন্তু নানান কারণেই বেড়ে গিয়ে পৃথিবীর উষ্ণতাটাকে বৃদ্ধি করছে। এটি কিন্তু একটা যে আঞ্চলিক সমস্যা বা কোনো ক্ষুদ্রতর সমস্যা নয়, বর্তমানে এটা কিন্তু একটা বিশ্বের বৃহত্তর সমস্যা রূপে দেখা দিয়েছে। আর এই গ্রিনহাউস গ্যাসগুলি বিভিন্ন কারণে বৃদ্ধি পায়। প্রথমেই যদি আসা যায় কার্বন ডাই অক্সাইডে, বায়ুমণ্ডলের প্রায় 0.03% কার্বন ডাই অক্সাইড থাকে। কার্বন যে চক্র আছে, সেই কার্বন চক্রের ফলে এই গ্যাসটি সাম্যাবস্থা বজায় থাকে। কিন্তু বর্তমান দিনে দেখা যাচ্ছে এই গ্যাস ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আর এই গ্যাস বৃদ্ধি পাওয়ার কারণটা হচ্ছে যেগুলো আমি বললাম আগেতে উৎস, অর্থাৎ মূলত জীবাশ্ম জ্বালানি যেটা রয়েছে তার ব্যবহার অধিকাংশে বেড়ে গেছে এবং নির্বিচারে যে গাছ কাটা হচ্ছে, সেই গাছ কাটার ফলে এই কার্বন ডাই অক্সাইডের ভারসাম্য বিঘ্নিত হচ্ছে এবং এর ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে গবেষণা করে দেখা গেছে বড় বড় শহরে যেমন দিল্লি, মুম্বাই, কলকাতা, বিভিন্ন জায়গায় অরণ্য নিধনের ফলে আবহাওয়ার যে কার্বন ডাই অক্সাইড থাকে আবহাওয়ার মধ্যে, তার পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে এবং সেখানে উষ্ণতা প্রায় 4 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 6 ডিগ্রি সেন্টিগ্রেড বেড়েছে। এরপরে যেটা আসে সেটা হচ্ছে মিথেন বা মিথেনের যে সমস্ত বললাম তোমাদের, যে জলাভূমি এই সব থেকে উৎপন্ন হয়, সেই জিনিসগুলির ব্যবহারের ফলে বেশি পরিমাণে মিথেন উৎপন্ন হয়। যে CH4-এর যে প্রধান যে গ্যাসগুলি যে মানে বৃদ্ধির কারণ, তার মধ্যে CH4 একটি অন্যতম। এই CH4-এর যে বৃদ্ধি পাচ্ছে তার কারণটি হচ্ছে প্রকৃতিতে যে মিথেন উৎপন্ন হয় সেটা কিন্তু এই জলাভূমি বা কৃষিক্ষেত্রে উদ্ভিদের পচনের ফলেই উৎপন্ন হয়। তাছাড়া জৈব বর্জ্য পদার্থ এবং কিছু জীবজন্তু দ্বারা ও তৈলখনি থেকে মিথেন উৎপন্ন হয়। মিথেনের উৎপাদন বেড়ে যাওয়ায় কিন্তু তাপমাত্রা অধিকাংশে বৃদ্ধি পাচ্ছে। দ্বিতীয়টা আসে নাইট্রাস অক্সাইড বা N2O। এটা কিন্তু বিভিন্ন রাসায়নিক সার, কলকারখানা, মোটর গাড়ির ধোঁয়া, বিভিন্ন জিনিস থেকে বাড়ছে এবং এই গ্যাসের তাপ ধারণ ক্ষমতা প্রায় CO2 বা কার্বন ডাই অক্সাইডের তুলনায় 270 গুণ বেশি। আর বিজ্ঞানীরা অনুসন্ধান করছেন যে বছরে এই গ্যাস প্রায় 0.25% হারে বাড়ছে। 4 নম্বর আসি ক্লোরোফ্লোরোকার্বন। এই ক্লোরোফ্লোরোকার্বন কিন্তু একটি বিশেষ বা মানে আমাদের যে গ্রিনহাউস গ্যাসগুলি আছে তার মধ্যে প্রধান গ্যাস হিসাবে একে আমরা বিবেচনা করে থাকি। এই গ্যাস কিন্তু প্রকৃতিতে পাওয়া যায় না। এর আগের গ্যাসগুলো কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়, কিন্তু গ্রিনহাউস গ্যাস প্রকৃতিতে এমনিতে পাওয়া যায় না। বিভিন্ন শিল্প যেমন রেফ্রিজারেটর, শীত তাপ নিয়ন্ত্রণ যন্ত্র তৈরিতে বা প্লাস্টিক এবং ফোম ফাঁপিয়ে তুলতে ক্লোরোফ্লোরোকার্বনের ব্যবহার হয়। এই গ্যাস বায়ুমণ্ডলের প্রায় 10 থেকে 50 কিমি উচ্চতায় উঠে বায়ুমণ্ডলের যে স্ট্র্যাটোস্ফিয়ার যেটা রয়েছে সেখানে প্রায় 100 বছর থেকে যায় এবং এই গ্যাসের যে তাপ ধারণ ক্ষমতা তা প্রায় CO2-র তুলনায় 7000 গুণ থেকে 14000 গুণ বেশি। অর্থাৎ আমি বলেছিলাম যে নাইট্রাস অক্সাইডের যে তাপ ধারণ ক্ষমতা সেটা 270 গুণ বেশি, আবার এখানে দেখতে পাওয়া যাচ্ছে ক্লোরোফ্লোরোকার্বনের যে তাপ ধারণ ক্ষমতা তা CO2-র তুলনায় 7000 থেকে 14000 গুণ বেশি। আরও এছাড়া অন্যান্য গ্যাস এবং জলীয় বাষ্প তো এমনিই জল থেকেই আসছে, জলীয় বাষ্পের কথাটা আমি ছেড়েই দিলাম। অন্যান্য গ্যাসগুলো যে বৃদ্ধি পায় সেগুলো বিভিন্নভাবে বৃদ্ধি পাচ্ছে এবং ওজোন গ্যাসের তাপ ধারণ ক্ষমতা, যেটা ওজোন পৃথিবীতে উষ্ণতা বৃদ্ধিতে একটা বিশেষ অংশগ্রহণ করে, তাই অন্যান্য গ্যাসের মধ্যে ওজোনটাই আমি বলি। ওজোন গ্যাসের এই তাপ ধারণ ক্ষমতা CO2-র তুলনায় প্রায় 2000 গুণ বেশি হয়ে থাকে। এই গেল বিভিন্ন প্রকার গ্রিনহাউস গ্যাসগুলি কী কী বা সেগুলো কতটা ভূমিকা গ্রহণ করছে আমাদের পৃথিবীর তাপ বৃদ্ধিতে, এর উৎসগুলো কী বা এই গ্যাসগুলো বৃদ্ধির কারণ। এবার আসি এই যে উত্তাপ বৃদ্ধি পাচ্ছে বা গ্রিনহাউস গ্যাস যে প্রভাব বা গ্রিনহাউস এফেক্ট, এই জিনিসটা কি। এর একটা রেখাচিত্র আমি করে
ভিডিওর পেজে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই ভিডিওর পেজের মধ্যে যে রেখাচিত্রটা কিভাবে আমি করেছি। বিভিন্ন মানুষের ক্রিয়াকলাপ বা প্রাকৃতিক যে ক্রিয়াসমূহ থেকে পরিবেশে গ্রিনহাউস গ্যাস বৃদ্ধি পাচ্ছে, তার ফলে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, জলবায়ুর পরিবর্তন ঘটছে তার ফলে। এবং জলবায়ুর পরিবর্তনে কী কী জিনিস হচ্ছে? খরা হচ্ছে, বৃষ্টিপাত ও ঝড়ের বেশি পরিমাণে হচ্ছে বা কম হচ্ছে, সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, জীববৈচিত্র্য হ্রাস ঘটছে। এবার আসি প্রধান পয়েন্টগুলোয় গ্রিনহাউসের যে প্রভাব। পরিবেশের বিভিন্ন উপাদানের উপর গ্রিনহাউসের প্রভাব কিন্তু বিশেষভাবে বিস্তৃততম। এইসব প্রভাবগুলির প্রথমেই যে প্রভাবটা আসে সেটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। কার্বন ডাই অক্সাইড, ওজোন এবং জলীয় বাষ্প সমন্বিত বায়ুস্তর পৃথিবী পৃষ্ঠ থেকে যে অবলোহিত যে রশ্মি রয়েছে সেইটাকে প্রতিফলন ঘটিয়ে মহাশূন্যে বিকিরিত হতে দেয় না। এর ফলে ভূপৃষ্ঠের উষ্ণতা বেড়ে যায় এবং ওই গ্যাসের আধিক্য বা অধিক্য বেশি পরিমাণে থাকায় উষ্ণতা বৃদ্ধি ক্রমশ আরও উত্তরোত্তর বাড়তে থাকে। এরপর আসি এর একটি অপর যে প্রভাব, সেটা হচ্ছে সমুদ্রের জলতলের উচ্চতা বৃদ্ধি। গ্রিনহাউসের প্রভাবে ফলে ভূপৃষ্ঠের তাপমাত্রা বৃদ্ধি পেতে থাকলে মরু অঞ্চলের বরফ কিন্তু বেশি মাত্রায় গলবে। এটা আমাদের একটা সাধারণ বুদ্ধি বিবেচনার মধ্যেই আসে যে উত্তাপ বাড়লে অর্থাৎ গরম বেশি হলে বরফ গলতে থাকে। এর ফলশ্রুতি হিসাবে একটাই কারণ দাঁড়ায়, সমুদ্র জলতলের উচ্চতা বৃদ্ধি। আমাদের বিজ্ঞানীরা আশঙ্কা করেছেন যে পরিবেশ দূষণ যেভাবে বাড়ছে বা যেভাবে গাছপালা কাটা হচ্ছে, কলকারখানা স্থাপন করা হচ্ছে এবং গ্রিনহাউস গ্যাসের প্রভাব যেভাবে বেড়ে যাচ্ছে, তাতে বায়ুমণ্ডলে যে এই যে প্রভাবটা বা বিভিন্ন আগামী যে শতাব্দীতে সমুদ্রের জলতলের উচ্চতা 6 ইঞ্চি থেকে 37 ইঞ্চি পর্যন্ত বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে বাংলাদেশ, সুন্দরবন অঞ্চল বা নেদারল্যান্ড, ইজিপ্ট, মার্শাল দ্বীপ, এই সমস্ত বেশ কিছু যে দ্বীপ আছে বা আরও অনেক সমুদ্র তীরবর্তী দ্বীপ আছে, সেগুলো কিন্তু সমুদ্রগর্ভে চলে যাবে। এরপর আসি জলচক্রের যে পরিবর্তন, সেই জলচক্রের পরিবর্তনের মধ্যে গ্রিনহাউসের প্রভাবে তাপমাত্রা বৃদ্ধি পায়, ফলে সমুদ্রতলের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে, উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে এবং বায়ুমণ্ডল ও ভূপৃষ্ঠের মধ্যে যে জলচক্রের যে সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু পরিবর্তন ঘটবে। তাপমাত্রা বৃদ্ধির ফলে অধিক পরিমাণে জল বাষ্পীভূত হবে এবং বিভিন্ন অঞ্চলে মৃত্তিকা একেবারে শুষ্ক হয়ে পড়বে। গ্রীষ্মকালে গরমের পরিমাণ অধিক, আবার গ্রীষ্মকালে অতিবৃষ্টির ফলে বন্যাও হবে। স্বাস্থ্যের ওপর যদি প্রভাব ধরা যায়, এর পরের পয়েন্টে আসি, স্বাস্থ্যের ওপর প্রভাব। গ্রিনহাউস প্রভাবের ফলে তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাবে এবং রাতে ও দিনের মধ্যে একটা তাপমাত্রার তেমন প্রকারভেদ থাকবে না, ফলে মানুষের স্বাস্থ্যের ওপর অবশ্যই ক্ষতিকারক প্রভাব পড়বে। বিভিন্ন প্রকার রোগ যেমন ম্যালেরিয়া, ডেঙ্গু, পিতজ্বর প্রভৃতির প্রাদুর্ভাব বাড়বে। মানুষের হাঁপানি, অ্যালার্জি রোগেরও বিভিন্ন সমস্যা দেখা দেবে। এরপর আসি প্রধান একটি কারণ, সেটা হচ্ছে বা প্রভাব যেটাকে বলা যায় বাস্তু রীতির ওপর প্রভাব। গ্রিনহাউস প্রভাবের ফলে বিভিন্ন প্রাণী এবং উদ্ভিদের যথেষ্ট ক্ষতি হবে, কারণ বিভিন্ন প্রজাতির যে প্রাণী এবং উদ্ভিদ রয়েছে তারা বিভিন্ন উষ্ণতায় জীবন ধারণ করে। আর এই গ্রিনহাউস গ্যাসের প্রভাব যত বাড়বে তত উষ্ণতার বিভিন্ন পরিবর্তন ঘটতে থাকবে, ফলে গরম অঞ্চলের প্রাণী আরও গরমে যেমন কষ্ট হবে, তেমন শীতপ্রধান দেশের প্রাণীরও শীতলতা কমার জন্য অধিক পরিমাণে কষ্ট হবে। এছাড়াও বিভিন্ন জায়গায় বরফ অঞ্চলের যে জীবেরা, তারা যদি জলাভূমি অঞ্চলে পরিণত হয়, সেখানে জীবেদের একটা জীবন সংকট দেখা দেবে। 6 নম্বর পয়েন্ট, অর্থাৎ বনাঞ্চলের উপর প্রভাব। এই গ্রিনহাউসের প্রভাবের ফলে পুরনো দিনের যে বহু বনাঞ্চল আস্তে আস্তে ধ্বংস হয়ে যাবে এবং কিছু কিছু নতুন উদ্ভিদের সৃষ্টি হবে। পরিবেশ বিজ্ঞানীরা একটা অনুমান করেছেন যে আগামী 100 বছরে বিভিন্ন শ্রেণীর উদ্ভিদ মেরু অঞ্চলের দিকে প্রায় 100 মাইল থেকে 340 মাইলের মধ্যে সরে যাবে। এছাড়া বিভিন্ন প্রজাতির গাছপালাও বিলুপ্ত হয়ে যাবে। অর্থাৎ আমাদের পরিবেশে এখন যে পরিমাণে যে প্রজাতি, যে সমস্ত ধরনের প্রজাতির গাছ আছে, সেগুলো কিন্তু আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাবে এবং বিভিন্ন গাছের প্রজাতিগুলি মেরুর দিকে আস্তে আস্তে সরে যাবে।
এবার মরুভূমির ওপরও একটা প্রভাব রয়েছে। আমি 7 নম্বর পয়েন্টে রেখেছি মরুভূমির ওপর প্রভাবটিকে। এই মরুভূমির ওপর প্রভাব যদি বলা হয় তাহলে মরুভূমির উষ্ণতা আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে এবং ফলে পৃথিবীর বিভিন্ন অঞ্চলের মাটি আরও শুষ্ক হয়ে মরুভূমি গ্রাসে পরিণত হবে। এরপর 8 নম্বর পয়েন্টে আসা যাক। এখানে আমি সমুদ্র উপকূলের ওপর প্রভাবে আসি। সমুদ্র উপকূলের ওপর যে প্রভাব সেটা প্রধানত সমুদ্র জলের উচ্চতা বৃদ্ধির মধ্যেই রেখেছিলাম। এবার সমুদ্র উপকূলের ওপর প্রভাবে আসি। মেরু অঞ্চলে বরফ গলে যাওয়ার ফলে সমুদ্রের জলতল বৃদ্ধি পাবে এবং ফলে যে বন্যার পরিমাণ তা আরও বাড়বে এবং সমুদ্র সংলগ্ন অঞ্চল জলের তলায় চলে যাবে এবং এই অঞ্চলে যে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণী বিভিন্ন আছে তাদের একটা বাস্তুতন্ত্রেরও ক্ষতি আমরা লক্ষ্য করব। এবার আমি শেষ পয়েন্টে আসি, নদী ও জলাশয়ের ওপর প্রভাব। তাপমাত্রা বৃদ্ধির ফলে বন্যা ও খরার স্থিতিকাল বাড়বে, ফলে বিভিন্ন যে জলাভূমি, নদীনালা ও হ্রদের জলের গুণমানটা কিন্তু অনেক অংশে হ্রাস পাবে আর জলজ যে প্রাণীরা আছে তাদের প্রজননের ওপর একটা বিশেষ প্রভাব দেখা দেবে, ফলে বিভিন্ন প্রজাতি জলজ প্রজাতি বিলুপ্ত হয়ে যাবে। গ্রিনহাউসের প্রভাবে একদিকে যেমন খরা, বন্যা বা ঝড়, সাইক্লোন, সমুদ্রের জলোচ্ছ্বাস ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয়ের সম্ভাবনা থাকে, তেমনি রোগ সংক্রমণ, বিভিন্ন ধরনের বিভিন্ন রোগ এবং সেই সঙ্গে পানীয় জলের সমস্যা, মৎস্য চাষ, চাষবাসের সমস্যা প্রভৃতিও কিন্তু বিশেষ রূপে আমাদের পৃথিবীতে দেখা দেবে। আজকের ভিডিওয়ে আমাদের এইটুকুই বলার ছিল যে গ্রিনহাউস জিনিসটা কী। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি যে গ্রিনহাউস কোথা থেকে এসেছে ব্যাপারটা এবং গ্রিনহাউসটাকে আমরা পৃথিবীর পক্ষে কিভাবে লক্ষ্য করছি, গ্রিনহাউসের প্রভাবগুলি কী কী। আশা করি আপনারাও বুঝতে পারছেন যে বিভিন্ন জিনিসের ব্যবহার যদি যেগুলো গ্রিনহাউস গ্যাসকে বাড়িয়ে দেয় সেগুলির ব্যবহার যদি কমানো যায় অতি অবশ্যই গ্রিনহাউসের পরিমাণটা আমরা কমিয়ে দিতে পারি। তাই আপনাদের কাছে বলি যে আপনারা একটু সচেতন হন এবং পরিবেশকে রক্ষা করুন। পরের ভিডিও খুব তাড়াতাড়ি এসে যাবে। আমাদের পরের ভিডিওর টপিক থাকবে বিশ্ব উষ্ণায়ন। এই বলে আজকের ভিডিও আমরা শেষ করছি। অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এবং কিছু প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন।